মানালি থেকে বেরিয়েই জাস্ট রোডের ধারে এরকম পর 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 এই যে পর 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 দোকান রয়েছে, যেগুলো পারফিউম, লাল আপেল, সবুজ আপেল, ভিতরেও ভর্তি। ওটা কি ये मैंगो है? हाँ ये मैंगो है, कुल्लू मनाली मैंगो। বাহ, টোটাল আমরা কিনলাম 35 থেকে 40 কেজি সব ফল মিলিয়ে। পার্বতীর কানের দুল খুলে এই নদীতে পড়ে যায়। তখন শিব অনেক চেষ্টা করেও সেই দুল খুঁজে পাননি। তারপর তিনি তার তৃতীয় নয়ন মানে থার্ড আই ওপেন করেন। যেহেতু পার্বতীর এখানে দুল পড়ে গেছিলো, তাই তারপর থেকে সমস্ত ভক্তরা এসে এখানে নিজেদের কানের দুল এই নদীর মধ্যে ফেলে যেতেন। আগের বছর বন্যার সময় এই নদী দিয়েই প্রচুর বড় বড় পাথর ভেসে এসে এই ব্রিজটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল। এই হচ্ছে সেই উষ্ণ প্রস্রবণ, পুরো অ্যাডভেঞ্চারের মতো লাগবে মনে হচ্ছে রাস্তাটার কারণে এরকম খাড়াই আছে। এটা একটা সাসপেনশন ব্রিজ, দেখো কাঁপছে। এটাও দারুণ এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে এটা। এই দেখো এটিএস ক্যাফে, এখন আমরা একদম এটিএস ক্যাফের সামনে। এই যে এটিএস ক্যাফেতে ঢুকছি। গুড মর্নিং, আজকে 23শে অক্টোবর 2024, আর আজকে আমরা আছি মানালিতে। মানালি থেকে এখন বেরিয়ে মণিকরণ যাব, মণিকরণ হয়ে আমরা কাসল ঢুকবো। কাসলে আমাদের আজকে রাত্রিবাস আছে, আর এখন সময় হচ্ছে সকাল 9টা। আর এই আমাদের হোটেল 6 সিজন রিজেন্সি, এখান থেকে আমরা এখন চেক আউট করে যাচ্ছি। আর পথে আমরা মণিকরণ গুরুদুয়ারায় যাব, ওখান থেকে দেখে কাসলে আজকে আমরা রাত্রে থাকবো। আর এখন মানালির টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা রোদ ঝলমলে দিন। আমরা মানালিকে আজকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি কাসলে। এখন 6 সিজন রিজেন্সিতে ব্রেকফাস্ট করে আমরা তো বেরোবো মানে কাসলের উদ্দেশ্যে, কিন্তু ব্রেকফাস্টে এখানে চরম অব্যবস্থা আছে। অবস্থা মানে গেস্ট ভর্তি, আর ব্রেকফাস্টে খাবার দাবার টাইমে আসছে না, মানে দেরি হচ্ছে করতে আর কি। আমি দেখাচ্ছি কি অবস্থা। এই যে সব লোকজন ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু খাবার নেই। খাবার তৈরি হচ্ছে, খাবার আসবে, তারপর খেয়ে আমরা বেরোবো। কিন্তু আমরা মনে হচ্ছে একটু যুদ্ধ জয় করেছি। এই যে টুক করে খাবারটা তুলে নিয়ে চলে এসেছি, এই যে যুদ্ধ জয়, সব ট্রফি দেখাচ্ছে। ব্রেকফাস্ট সেরে মানালিকে এবারের মতো টাটা বাই বাই করে সোজা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য মণিকরণের উদ্দেশ্যে। আর মানালি শহরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পথে রাস্তায় চোখে পড়ল এরকম হট এয়ার বেলুন। এই হট এয়ার বেলুন করে উপর থেকে কিন্তু মানালি শহরকে দেখতে বেশ ভালোই লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আপেল কিনতে, আপেল পারফিউম এসব কেনাকাটা চলছে। এই যে এই হচ্ছে দোকান। মানালি থেকে বেরিয়েই জাস্ট রোডের ধারেই এরকম পর 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 এই যে পর 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 দোকান রয়েছে। তো আমরা এরকমই একটা দোকানে এসে দাঁড়িয়েছি। এখন আমাদের আপেল কেনা আছে, পারফিউম কেনা আছে, সবাই কিনবো। দেখাচ্ছি দোকানটা। এই যে এগুলো পারফিউম, লাল আপেল, সবুজ আপেল, ভিতরেও ভর্তি। ওটা কি দেখি, একটু ভিতরে যাই। এটা কি পারফিউম? না, এটা ম্যাঙ্গো বললো। এটা কি ম্যাঙ্গো? ये क्या है? ये मैंगो कुल्लू मनाली मैंगो। अच्छा वो परफ्यूम। ये घर के लिए कच्चा देगा। 4 किलो ये मैंगो रसली, ये मैंगो, यही तो वही परफ्यूम। सॉरी सॉरी, ये मैंगो है? हाँ ये मैंगो है, कुल्लू मनाली मैंगो। বাহ, কুলু মানালি ম্যাঙ্গো, দারুণ খেতে কিন্তু। এই মনো দেখি দেখি ম্যাঙ্গোটা দেখি। এটা ম্যাঙ্গো? দারুণ খেতে লেগেছে, দারুণ দারুণ। क्रैनबेरी चॉकलेट। ক্যানবেরি চকলেট খেয়েই যাচ্ছে। বাবা, এটা তো আরো ভালো। এগুলো কি জুস? ये मैम अगर घर लेके जाना होगा तो आपको कड़क वाला देंगे। 0% অ্যালকোহল, खाना होगा तो वैसा देंगे। অ্যাপেল বিয়ার, ক্যানবেরি, গ্রিন অ্যাপেল, এখানে আচারও আছে, 3-4 दिन पके रहते हैं। স্কোয়াশও আছে। বাপরে, ये वाला देखो। প্রচুর কালেকশন তো। উফ, তো তাজা, जब ये ऐसा सॉफ्ट होगा तब দারুণ দারুণ। परसिमन ऐसे কেনাকাটা করে নি।
আমাদের সব আপেল পার্সিমম সব কেনাকাটা করে আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছি। টোটাল আমরা কিনলাম 35 থেকে 40 কেজি সব ফল মিলিয়ে। আর আপেলই আছে তার মধ্যে 25 কেজি মতো। এছাড়াও ক্যানবেরি চকলেট, আর কি কি কেনা হলো, পাইনাপেল চকলেট, স্ট্রবেরি চকলেট, এরকম চকলেটও কেনা হয়েছে। দারুণ। আর এই একটা এই যে পারফিউম, এটা আবার গিফট হিসেবে দিয়েছে, মানে টোকেন অফ লাভ। বললো নিয়ে যান আপনি এমনি। এত এখানে পরিমাণে রয়েছে। তো আবার আমরা আপেল কিনে যাত্রা করলাম। আবার আমাদের যাত্রা শুরু হলো আমাদের গন্তব্য মণিকরণের উদ্দেশ্যে। আর মণিকরণ যাওয়ার জন্য মানালি থেকে শেয়ার কারও পাওয়া যায়। মানালি থেকে মণিকরণের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, যা যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা মতো। অনেকে মানালি থেকে মণিকরণ সাইট সিন হিসেবেও রাখে, মানে মানালি থেকে মণিকরণ দেখে আবার মানালিতে ব্যাক করে। এখানে শেয়ার কারের ভাড়া পড়ে মাথাপিছু 4,500 থেকে 5,000 টাকা মতো একদিনে ঘুরে আসার জন্য। আমরা NH21 ধরে এগিয়ে যেতে থাকলাম মণিকরণের দিকে। আর যতই মণিকরণের দিকে এগোতে থাকলাম ততই দৃশ্যপটের এক আমূল পরিবর্তন হতে শুরু করলো। শহরের রুক্ষতা ছাড়িয়ে আবার আমরা প্রবেশ করলাম এক সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে। এখন চলে এসেছি মণিকরণ সাহেবে। মণিকরণ সাহেবে আমরা নিচে সিঁড়ি দিয়ে নেমে গুরুদ্বারায় নামবো। এখন দাঁড়িয়ে আছি রাস্তাতে। এই যে হচ্ছে, এটা হচ্ছে নামার জায়গা। এই যে মণিকরণ সাহেব লেখা। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার রাস্তা। আমিও নিচে নামতে থাকি। এই সিঁড়ি দিয়ে দেখো, তোমার দেখাই। এই দেখো, এই হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার জন্য। এই সিঁড়ি দিয়ে গেলেই গুরুদ্বারা। এই দেখো, সিঁড়ি দিয়ে নামতে নামতে এই যে গুরুদ্বারা দেখা যাচ্ছে। আমি যাচ্ছি ওদিকে, দিয়ে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে মণিকরণ সাহেব। আর এই পুরোটা হচ্ছে গুরুদ্বারা। আর মাঝে এই ব্রিজটা আছে। এই ব্রিজটা আগের বছর মানে 2023-এ যখন বন্যা হয়েছিল এখানে, তখন প্রবল ক্ষতিগ্রস্ত হয়ে ব্রিজটা ভেঙে গেছিলো। আবার এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে। মণিকরণের ইতিহাসটা তোমাদের একটু বলে দিই। এখানে শিখ আর হিন্দু দুজনেরই মন্দির বা গুরুদ্বারা আছে। তো মতান্তরে এটা হিন্দুদেরও পূজনীয় স্থান, আবার শিখদেরও। হিন্দুদের যে কাহিনীটা এখানে আছে সেটা হচ্ছে, এখান দিয়ে শিব পার্বতী যখন যাচ্ছিলেন তখন পাহাড়ের কোলে এরকম সুন্দর জায়গা, এরকম নদী দেখে এখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন এবং তারা 1100 বছর এখানে ছিলেন। তো এই থাকার সময় পার্বতীর কানের দুল খুলে এই নদীতে পড়ে যায়। তখন শিব অনেক চেষ্টা করেও সেই দুল খুঁজে পাননি। তারপর তিনি তার তৃতীয় নয়ন মানে থার্ড আই ওপেন করেন এবং সেই চোখের রাগে আর কি এই নদী গরমে ভস্মীভূত হয়ে যায়, হয়ে এইখানে জল সব শুকিয়ে যায়। তখন সেই দুলটা খুঁজে পাওয়া যায়। আর এই নদীটার নাম তখন থেকেই হয়ে যায় পার্বতী নদী। আর এই যে উষ্ণ জল শুকিয়ে গিয়ে উঠে গেছিলো, তারপর থেকে এখানে উষ্ণ প্রস্রবণ আছে, যেখানে এখনও সেই উষ্ণ প্রস্রবণ আমরা দেখতে পাই। সেটাও তোমাদের দেখাবো। আর শিখদের যে কাহিনীটা প্রচলিত আছে, সেই কাহিনীটা হচ্ছে গুরু নানক তার এক শিষ্যের সাথে এখান দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তার খুব খিদে পেয়েছিল। তখন তিনি এখানে কোনো খাবার পাননি। তখন শিষ্যকে বলেন যে লঙ্গর খুঁজে সেখান থেকে খাবারের ব্যবস্থা করতে। কিন্তু তার শিষ্য সেখানে লঙ্গরে গিয়ে শুধুমাত্র আটা পেয়েছিল। তো আটা রান্না করার মতো কিছু পাচ্ছিল না। তখন গুরু নানক আবার তার শিষ্যকে বলেন যে একটা পাথর সরিয়ে সেখানে গরম জল বের করে সেখানে রান্না করার জন্য। তার শিষ্য সেই পাথর সরিয়ে সেখানে গরম জল বের করে এবং সেখানে যখন আটা মেখে যখন রুটির আকার দিয়ে সেখানে ফেলা হয় গরম করার জন্য, তখন সেই রুটি জলের মধ্যে ডুবে যায়। স্বভাবতই ডুবে যাবে। তো সেই ডুবে গেছিলো রুটি। তখন গুরু নানক ভগবানকে ডাকেন এবং বলেন যে সেই রুটিগুলো যদি উপরে চলে আসে তাহলে তিনি ভগবানকে সেই রুটি উৎসর্গ করবেন।
এবং কিছুক্ষণ পরেই সমস্ত রুটি উপরে উঠতে থাকে এবং একদম রুটির আকারে সেগুলো উঠে এসে খাবারের যোগ্য হয়ে যায়। আর তারপর থেকেই এখানে উষ্ণ প্রস্রবণ তৈরি হয়। এটাও মতান্তরে, মানে শিখদের মতান্তরে এই গল্পটা প্রচলিত আছে। এবার তোমাদের সেই বিখ্যাত জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো, আর সেই উষ্ণ প্রস্রবণটাও তোমাদের দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু পার্বতীর এখানে দুল পড়ে গেছিলো, তাই তারপর থেকে সমস্ত ভক্তরা এসে এখানে নিজেদের কানের দুল এই নদীর মধ্যে ফেলে যেতেন পার্বতীকে উৎসর্গ করার নামে বা প্রসাদ দেওয়ার নামে। আর 1905 সালের কাংড়া ভূমিকম্পের পর এই দুল ফেলা বা এই গয়না ফেলার প্রথা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে উষ্ণ প্রস্রবণ, যেখান থেকে সমানে গরম জলের ধোঁয়া বেরোচ্ছে। ভিতরে গিয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো। আর এই হচ্ছে পার্বতী নদী। এই পার্বতী নদী ভীষণ খরস্রোতা এবং দেখো কিভাবে বয়ে চলেছে। আগের বছর বন্যার সময় এই নদী দিয়েই প্রচুর বড় বড় পাথর ভেসে এসে এই ব্রিজটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল। পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে গেছিলো এই ব্রিজটা। তারপর আবার নতুনভাবে গড়ে তোলা হয়েছে এই মণিকরণ সাহেবের গুরুদুয়ারার এই ব্রিজটা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1760 মিটার উপরে অবস্থিত এই ঐতিহাসিক ধর্মীয় স্থানটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই এই রুটে ঘুরতে এলে মণিকরণ সাহেবে আসা কিন্তু একদম 100% রেকমেন্ডেড। এখন আমরা ব্রিজের উপর দিয়ে এসে গুরুদুয়ারার মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে সেই উষ্ণ প্রস্রবণ। এখানে অনেকে স্নান করেন, করে উপরে গুরুদুয়ারায় যান। ভয়ঙ্কর গরম জল। উষ্ণ প্রস্রবণ থেকে বাঁদিকে এসে প্রথমেই চোখে পড়বে জুতো রাখার জায়গা, আর তার ঠিক পাশ দিয়ে উঠে গেছে গুরুদুয়ারা সাহেবের লঙ্গরখানা। এই লঙ্গরখানা 24 ঘন্টা খোলা থাকে, আর একবারে প্রায় 500 থেকে 700 জন বসে একসাথে খাবার খেতে পারেন এই লঙ্গরখানাতে। আর এই লঙ্গরখানার খাবার আর এখানকার ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো ছিল। পাহাড়ের কোলে এরকম একটা শান্ত পরিবেশে সময় কাটিয়ে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। মণিকরণ সাহেব থেকে বেরিয়ে কাসলের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে এখন রাস্তায় জানি না কী জন্য প্রচুর জ্যামে আটকে গেছি আমরা। মানে সামনে কয়েকশো গাড়ির লাইন রয়েছে, কখন ছাড়বে কী জন্য আটকেছে সেটা বুঝতে পারছি না, দেখা যাক। এই হচ্ছে লম্বা গাড়ির লাইন আমাদের গাড়ির সামনে। ওই দিক থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, জানি না আমাদের কখন ছাড়বে, এখনও আমরা আটকে আছি। ঘণ্টাখানেক মতো পাহাড়ি জ্যামে আটকে থাকার পর অবশেষে মিলেছিল অব্যাহতি। আর সামনে এগিয়ে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে এই মণিকরণ আর কাসলের মধ্যে রাস্তা মেরামতির কাজ চলছে। এখন আমরা এটিএস ক্যাফে যাব। তো এটিএস ক্যাফে যাওয়ার জন্য রাস্তার উপর যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা আগের বারে বন্যায় পুরো ভেঙে গেছে। এখন একটা শর্টকাট রাস্তা তৈরি হয়েছে, সেখানে নিচে নেমে একটা ব্রিজ আছে। পুরো অ্যাডভেঞ্চারের মতো লাগবে মনে হচ্ছে রাস্তাটা, কারণ এরকম খাড়াই আছে। দেখি পারলে তোমাদের সম্ভব হলে দেখাচ্ছি সেই রাস্তাটা। একবার ব্যাক সাইড করে দেখিয়ে দিই রাস্তাটা। এই হচ্ছে সেই নিচে নামার রাস্তা। এখান দিয়ে যেতে হবে, গিয়ে ওই নিচে রয়েছে ক্যাফে। দেখি, চলো যাই। এবার আমি নামছি সবার শেষে, কারণ আমি তো তোমাদের দেখাবো, সেই জন্য আমি সবার শেষে নামছি। এই হচ্ছে রাস্তা, এই দেখো এখান দিয়ে, ওখানটায় মোটামুটি ঠিক আছে, এইখানে একটু উঁচু স্লোপ আছে। এই যে নামছি, দেখো উপর থেকে দৃশ্যটা দেখো। ও কি দারুণ জায়গাটা। ওই যে ওই নদীটা যাচ্ছে, এটা হচ্ছে পার্বতী নদী। আর ওই যে ওদিকে হচ্ছে ক্যাফেটা। কোন দিক দিয়ে যাবো? ওদিক দিয়ে যাবো? ওই দিকটা দিয়ে গেলে দিব্যজ্যোতি বলছি সুবিধা হবে।
হ্যাঁ সিঁড়ি আছে, স্লোপ আছে, দেখি এদিকটা দিয়ে যাই তাহলে। হ্যাঁ এদিকটা দিয়ে স্লোপ আছে, সিঁড়িও আছে। বাহ এই দেখো, এটা ইজি। হ্যাঁ এটা অনেকটা ইজি আছে, এটা দিয়ে এসো। এই নাবজি, দারুণ ব্যাপার কিন্তু, এটা হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে। এইগুলোই তো লাইফ। পাহাড়ে ঘুরতে এসে যদি একটু অ্যাডভেঞ্চারই না হলো তাহলে আর কি পাহাড়ে ঘুরতে এলাম। ওফ, এই দেখো এপাশ দিয়ে পার্বতী নদী যাচ্ছে, দারুণ দারুণ। ওফ কি অসাধারণ ভিউ। দেখো এখান দিয়ে পার্বতী নদী যাচ্ছে, ওই হচ্ছে আমাদের এটিএস ক্যাফে। আর এই ব্রিজটা আমাদের ক্রস করতে হবে, যখন দুজন যাচ্ছে ব্রিজ ক্রস করে। একটা দারুণ জায়গা, মানে একটা চরম এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো এটিএস ক্যাফের তো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই। এখন এই রাস্তাটা দিয়ে বেশ এক্সাইটিং একটা ব্যাপার লাগছে। আরও নিচে নেমে গেছি, আর তোমাদের এখান থেকে, যেখানে আমি দাঁড়িয়েছি এখান থেকে ভিউটা একবার দেখাই। এই দেখো, ওয়াও কি দারুণ ভিউ। এখন এসে গেছি এটিএস ক্যাফে যাওয়ার আগে সেই ব্রিজটা, এই ব্রিজটা পেরোলে আমরা ক্যাফে পৌঁছে যাব। তোমাদের এখান থেকে সিনটা একবার দেখাই চারপাশে। দেখো এই এখান দিয়ে পার্বতী নদী আসছে পাহাড়ের মাঝখান দিয়ে, আর এই এসে এই হচ্ছে ব্রিজটার ওপারে ক্যাফেগুলো সব রয়েছে, পর পর ক্যাফে রয়েছে দেখো। আর আমরা যাবো এটিএস ক্যাফেতে। আর এখান থেকে ভিউ ও জাস্ট কিছু বলার নেই। আর এটা একটা সাসপেনশন ব্রিজ, দেখো কাঁপছে। তাও দারুণ এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে এটা। এখন এই সাসপেনশন ব্রিজটা দিয়ে এগিয়ে যাচ্ছি ক্যাফের দিকে। এটা ফুল সাসপেনশন একটা ব্রিজ, দেখো তোমাদের দেখাই। এই দেখো ব্রিজটা এরকম দুলছে। চ সাথে সাথে চ, আয় চলে আয় যেতে দে। তা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। ব্রিজটা পেরিয়ে এলাম, এবার ক্যাফে। এই যে এটিএস ক্যাফে অ্যান্ড স্টে, আমরা প্রায় চলেই এসেছি এটিএস ক্যাফেতে। এই যে সামনে এইটা হচ্ছে ক্যাফেটা, ওয়াও। এই দেখো এটিএস অলটেরিয়ান স্টে। এই দেখো এটিএস ক্যাফে। এখন আমরা একদম এটিএস ক্যাফের সামনে। এই যে এটিএস ক্যাফেতে ঢুকছি, ওয়াও। এটিএস ক্যাফের ভিতরটা কিন্তু অত্যন্ত সাজানো গোছানো ছিল। আর এই এটিএস ক্যাফে বলা যেতে পারে পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের দৌলতে এই এটিএস ক্যাফে এখন প্রায় সবারই জানা একটা জায়গা। একাধারে এই ক্যাফের পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা পার্বতী নদী, আর অন্যদিকে এরকম সুন্দর সাজানো গোছানো এক পরিবেশ, যা পর্যটকদের নজর কাড়তে বাধ্য করে। এই পার্বতী নদীর সংলগ্ন অঞ্চলে এটিএস ক্যাফে ছাড়াও আরও অনেক ক্যাফে আছে, যেগুলো কিন্তু এখন পর্যটকদের কাছে ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে এই মনোরম প্রাকৃতিক পরিবেশে বসে প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য। আর এই সব ক্যাফের মধ্যে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে, যা সন্ধেবেলা থেকে উপলব্ধ।
এটিএস ক্যাফের সংলগ্ন হোটেল এবং রেস্টুরেন্টও কিন্তু বেশ কয়েকটা চোখে পড়লো। আর এই এটিএস ক্যাফেরই আরেকটা প্রপার্টি আছে যেখানে স্টে করার ব্যবস্থা রয়েছে। এটিএস ক্যাফেতে তো গেলাম, গিয়ে বসলাম, ফটো তুলতে শুরু করেছি। এবার ওখানে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করে মেনুটা আসবে। তো স্ক্যান করে মেনুতে খাবার দাবারের যা রেট দেখলাম, ভাই আমি তো অ্যাফোর্ড করতে পারবো না। ওই একখানা রুটির দাম যদি 50 টাকা হয়, আমার ভাই গায়ে লাগে। আমি মধ্যবিত্ত, কিন্তু যাদের শখ আছে বা যারা অ্যাফোর্ড করতে পারবে তারা অবশ্যই এসে খেও। খুব ভালো জায়গা, মানে লোকেশানটা খুবই ভালো, এই জন্যই আমরাও এসেছিলাম আর কি। দাম তো জানতাম না, তো আমরা এখন অন্য কোথাও খাবো গিয়ে। কিন্তু ক্যাফেটা নো ডাউট ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো। আর তোমার বসার জায়গা বলো বা এখানে এসে যদি কেউ টুকটাক দেখলাম ল্যাপটপ নিয়ে অনেকে কাজও করছে, এসব করতে চাইলে নিবিড়ে সময় কাটানোর জন্য ভালো জায়গাটা প্লেসের জন্য রেকমেন্ডেড। আর মেনুটা তোমাদের পকেটের উপর অ্যাফোর্ড করে, যে অ্যাফোর্ড করতে পারবে তার জন্য অবশ্যই রেকমেন্ডেড। বেলা কিন্তু বেশ খানিকটা হয়ে গেছিলো, আর যেহেতু আমরা এটিএস ক্যাফেতে আমাদের দুপুরের লাঞ্চ সারিনি, সেই জন্য আমরা অন্য একটি স্থানে লাঞ্চ করতে যাচ্ছিলাম। আর পথে আবার সেই মানিকারণ কাসল রোডের রাস্তা তৈরির কাজের মধ্যে আটকে পড়লাম মিনিট 30। কাসল পৌঁছেই আপনার রাস্তার চারধারে চোখে পড়বে এরকম প্রচুর অসংখ্য ছোট ছোট ক্যাফে এবং রেস্টুরেন্ট। আমরা তারই মধ্যে একটি সাজানো গোছানো সুন্দর রেস্টুরেন্টে প্রবেশ করলাম, যার নাম ছিল সানশাইন ক্যাফে অ্যান্ড রিভার সাইড ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর রেস্টুরেন্টে চলা মিউজিক মুগ্ধ করে দেওয়ার মতো সুন্দর। রেস্টুরেন্টে পৌঁছেই সবাই মেনু কার্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ আমার মতো সবারই খুব খিদে পেয়ে গেছিলো। আর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল গরম গরম টমেটোর স্যুপ, তার সাথে চলে এসেছিল চিকেন আর পটেটো স্টাফ কাবাব, আর তার সাথে ছিল ধনেপাতার চাটনি, যেটাও কিন্তু খুব টেস্টি খেতে ছিল। আর তার সাথে চলে এসেছিল এক্সট্রা চিকেন লোডেড চিজ পিৎজা, যেটার স্বাদ কিন্তু খুবই সুন্দর ছিল। মধ্যাহ্নভোজন সারতে সারতে বাইরে শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর বৃষ্টিটা কমতেই আমরা চলে এসেছিলাম কাসলের মার্কেটে। এখানে হ্যান্ডমেড জ্যাকেট, প্যান্ট এবং শীতের পোশাকের প্রচুর ভ্যারাইটি রকমের সম্ভার পাওয়া যায়। এটা আমার একটা নেশার মধ্যেই পড়ে যে যেখানেই যাই না কেন তার আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখি, আর সেখানকার মানুষজনের সঙ্গে একটু কথা বলে তাদের কালচারটা বোঝার চেষ্টা করি। তবে একটা কথা জানিয়ে রাখা ভালো, অন্যান্য জায়গার মার্কেটের তুলনায় কাসলের মার্কেট কিন্তু বেশ কস্টলি। কাসল মার্কেটে ঘোরাঘুরির পর চলে এসেছিলাম ভুন্টুরে অবস্থিত হোটেল সারলা রিজেন্সিতে। আর এটাই ছিল আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা। কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবিলম্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো এই চ্যানেলের। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও নতুন এপিসোড নিয়ে ঠিক এই চ্যানেলে। সঙ্গে থাকো, দেখতে থাকো এই চ্যানেল, আর সবাই খুব খুব ভালো থাকো। আজকের মতো টাটা।